নমস্কার, সুস্বাস্থ্যে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমরা। বিষয় হলো মুখের ভেতরে আলসার। নিচে যে ফোন নাম্বারটি যাচ্ছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দূরদর্শন কেন্দ্র কলকাতা এবং ইউটিউবে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষজ্ঞরা রয়েছেন, ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা রয়েছেন, কে রয়েছেন চলুন একে একে পরিচয় করে নিই। ডক্টর কুশল চ্যাটার্জি, নমস্কার আপনাকে, অনুষ্ঠানে স্বাগত। ডক্টর সৃজন মুখার্জি। ডক্টর চ্যাটার্জি, যে সমস্যাটা নিয়ে বহু মানুষ ভুক্তভোগী হন কিন্তু তারা বুঝতে পারেন না যে কি করবেন, এই সমস্যাগুলো কেন হয় এবং এই প্রতিকার কিভাবে হবে? কেন হওয়ার আগে প্রথমে আমি বলবো আলসার জিনিসটা কি। আলসার হলো যে কোনো স্কিন বা মুখের ভেতরের চামড়া, আমরা মিউকোসা বলি, স্কিন বা মিউকোসার একটা ব্রিচ, ডিসকন্টিনিউটি। অনেক ক্ষেত্রেই পেশেন্টরা আসেন মুখের মধ্যে যে ঘা নিয়ে, সেগুলো ঠিক আলসার নয়, মুখের মধ্যেই সেটা নর্মাল স্ট্রাকচার বা অ্যানাটমি। তো সেগুলোতেও মানুষ অনেক সময় ভয় পেয়ে যে আমার মুখের মধ্যে এরকম একটা সাদা দাগ চলে এলো, এটা কি আমার কিছু খারাপ হচ্ছে? প্রথমেই তো মাথায় মানুষের যেটা আসে যে আমার ক্যান্সার হয়ে গেল কি। তো আমরা আগে আলসার নয় কিন্তু মুখের মধ্যে সাদা দাগ, সেটার একটু কথা বলে নেব। এটাকে বলে লিনিয়া অ্যালবা। ওপরের আর নিচের দাঁত যেখানে মিট করে সেখানে নর্মালি আমরা একটা সাদা দাগ পাই, সেটাকে বলে লিনিয়া অ্যালবা। সেটা কিন্তু আলসার নয়। মুখের মধ্যে আরও কিছু থাকে নর্মাল অ্যানাটমি, যাকে বলে আমরা ফডাইসিস গ্র্যানিউল বলি, এগুলো কিন্তু আলসার নয়। আমাদেরকে আলসার হতে গেলে ডিসকন্টিনিউটিটা দেখতে হবে আর প্রেজেন্স অফ নেক্রোসিস দেখতে হবে। ডক্টর মুখার্জি যদি কিছু বলেন। ওই যেটা এসেছিল সেটা আরেকবার দিলে সুবিধা হবে বলা। আমরা স্ক্রিনে আবার আসলে এই যে মুখের ভেতরের আলসারগুলো, সেগুলোর ক্লাসিফিকেশন একটা আছে। ক্লাসিফিকেশন কথাটা বললেই সেই ডাক্তারি বইয়ের মতো শোনায়, আমি সরাসরি সেরকমভাবে বলছি না। কমনলি যে আলসারগুলোকে দেখা যায়, যেটাকে নিয়ে মানুষ কথায় কথায় ভোগেন, বিশেষ করে জ্বর টরের পরে মুখের এদিক ওদিক, জিভের পাশে, ঠোঁটের ভেতর, গালে ছোট ছোট সাদা হলদেটে ধরনের খুব ব্যথা হওয়া এক ধরনের আলসার। এইগুলোর নাম হচ্ছে অ্যাপথাস। এটা সব থেকে কমন মুখের আলসার, এবং প্রাইমারিলি যদি একজনকে হঠাৎ আমার মুখে মাঝে মাঝেই ঘা হয়, এই মাঝে মাঝে কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই বস্তুটার মেডিকেল নাম হচ্ছে রেকারেন্ট অ্যাপথাস স্টোমাটাইটিস। ওই এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই স্লাইডটা। সব থেকে সিম্পল এবং কমন আলসার হচ্ছে অ্যাপথাস, অথবা আঘাতজনিত আলসার, একটা ধারালো দাঁতের ঘষা খেতে খেতে, অথবা কোনো রকম কেমিক্যাল বার্ন, খৈনি থেকে আরম্ভ করে মুখে অ্যাসপিরিন রেখে ব্যথা কমানোর চেষ্টা, এরকম অনেক কিছুতেই ওটা হয়। এগুলো হচ্ছে কমন, কিন্তু কমনের মধ্যে আরো কিছু কিছু জিনিস পড়ে, যেটা একটা খুব স্টাবার্ন আলসার। অনেকেই নিয়মিত এটা নিয়ে ভোগেন এবং এটা চলে যেতে চায় না। লাইকেন প্লেনাস। লাইকেন প্লেনাস একটা স্কিন ডিজিজের নাম, এটা একটা এক্সিমার মতো কন্ডিশন, মুখের ভেতর হয়, এবং এই আলসারগুলো কিন্তু নিয়মিত ভোগাতে থাকে। ওয়্যারএজ অ্যাপথাস তাড়াতাড়ি চলে যায়, বা ট্রমাটিক আলসার ট্রমার কজ দূর হলে চলে যায়, লাইকেন প্লেনাস যেতে চায় না। আচ্ছা, তাহলে এই যে 3 রকম বা 4 রকম আপনারা বললেন, এছাড়াও কি আরো বেশ কিছু রকমের আলসার আছে যেগুলো ভোগান্তি দেয় কিন্তু যেগুলো খুব একটা ক্ষতিকারক নয়? খুব একটা ক্ষতিকারক নয় মানে আমরা প্রথম যে আলসারটা বললাম সব থেকে কমন, ওটাই সব থেকে কম ক্ষতিকারক। আচ্ছা, তারপরে যে আলসারগুলো, যেমন আমরা 3 রকম জার্ম যেগুলো মানুষকে এফেক্ট করে সেগুলো সম্পর্কে জানি: ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। ফরচুনেটলি মুখের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের সংখ্যাটা একটু কম, সেগুলো দাঁতের ইনফেকশনে হয় বেশি করে। আচ্ছা, মুখের আলসার তৈরি করা ইনফেকশনের মধ্যে থাকে কিন্তু ভাইরাস খুব কমনলি। বেশ, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস গোটা মুখে এক গাদা প্রচন্ড ব্যথাওয়ালা আলসার তৈরি করে, হার্পেটিক জিঞ্জিভাল স্টোমাটাইটিস বলে। বাচ্চাদের বেশি হয় এবং জ্বর ইত্যাদির পরে ইমিউনিটি কমে গেলে তখন আরো বেশি করে দেখা দেয়। আচ্ছা, ফাঙ্গাল আলসার যেগুলো, সেগুলো দেখা দেয় সাধারণত জিভের ঠিক মধ্যিখানে একটা ডায়মন্ড শেপড এরিয়া সাদা রঙের, এবং সরাসরি তার উপরে টাগরাতেও সেরকম একটা এরিয়া, এটাকে বলে মিডিয়ান রম্বয়েড গ্লসাইটিস। এটাও ফাঙ্গাস থেকে হয়, কিন্তু সাধারণত সবার এটা হবার কথা না। এটা মূলত হয় হচ্ছে একটু ইমিউনিটি ডিপ্রেস পারসন, ডায়াবেটিক বা অন্যান্য কোনো অসুখে ভোগার পরে। এগুলো হচ্ছে আমি বেসিক কমন রেঞ্জের মধ্যে বললাম, কারণ এর পরে যেগুলোতে আমরা ঢুকবো সেগুলো সবই কিন্তু একটু ঝামেলার আলসার, মানে যেগুলো থেকে বড় বড় ক্ষতির প্রশ্ন আসে, মানে প্রি ক্যান্সারাস লিশনস অথবা ওরাল ক্যান্সার, যেগুলো কিন্তু কমনলি আলসার হিসেবেই অনেক সময় দেখা যায়।
একেবারেই, অর্থাৎ বেশ কিছু রকমের আলসার সম্পর্কে চিকিৎসকরা তারা কিন্তু আমাদেরকে বলছেন, বোঝাচ্ছেন এবং ফ্লোচার্টের মাধ্যমেও আপনারা যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় সেই চেষ্টাই করা হচ্ছে। আমি একটু ডক্টর চ্যাটার্জির কাছে জিজ্ঞেস করব যে এই যে আলসারগুলো, এই আলসার ন্যাচারালি আমরা লালা সংগঠিত যে বিষয়গুলো সেটা কি ছোঁয়াচে, মানে আলসার একজনের হয়েছে তার থেকে কি অন্য কারো হওয়ার সম্ভাবনা আছে? অটোমেটিক আলসার ওর ছোঁয়াচে নয়। ছোঁয়াচে কোনগুলো? যেগুলো ভাইরাল আলসার। ভাইরাল আলসারের মধ্যে আমরা পাই হারপিস সিমপ্লেক্স ভাইরাস, কখনো কখনো অল্টার সেক্সুয়াল প্র্যাকটিসের জন্য হারপিস সিমপ্লেক্স 2 টাইপের ভাইরাস, যেটা মেইনলি জেনিটালসে থাকে, সেটাও আমরা ওরাল ক্যাভিটিতে এখন পাই। আচ্ছা, তো ওই স্ক্রিনিংটা আমাদের করে নেওয়া দরকার, কারণ এগুলো কন্টাজিয়াস। ভাইরাল আলসারগুলো মেইনলি খুবই কন্টাজিয়াস। ক্যান্ডিডাটা নর্মালি ওরাল ক্যাভিটিতে থাকে প্রেজেন্ট, আচ্ছা, যেমন বেশ কিছু ব্যাকটেরিয়াও ওরাল ক্যাভিটিতে থাকে অ্যাজ বেনিফিশিয়াল অর্গানিজম। সেগুলো হোস্ট ডিফেন্স যখন কম্প্রোমাইজড হয়ে যায় তখন সেগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং সেগুলো তখন আলসার তৈরি করে। একেবারে এই আলোচনার মধ্যে থাকবো। আমি একটু ডক্টর মুখার্জির কাছেও জিজ্ঞেস করব, এই যে আলসারগুলো হয়, একজন রোগী তিনি যখন এই আলসারের ভুক্তভোগী হচ্ছেন, খাওয়া দাওয়ার দিক থেকে কিভাবে মানে কি ধরনের খাবার খেলে সেই সময় তার অসুবিধা একটু কমবে? কারণ সেই সময় তো খাওয়া একেবারেই সম্ভব হয় না, মুখে একটা ছোট্ট ঘা থেকে শুরু করে সেই ঘাটা যখন ধীরে ধীরে স্প্রেড করতে থাকে। নেচার টেক্স কেয়ার। মুখে জ্বালা করতে শুরু করলে লোকে ঝাল জিনিস খাবে না, ঠিক। শক্ত জিনিস, খোঁচা লাগা জিনিস খাবে না, সেটা স্বাভাবিকভাবেই সেটা মানুষ করে থাকে। ঠান্ডা নরম জিনিস, ঝাল নয় বা মশলাদার নয়, এরম জিনিসে খেলে সেই সময়টা ভালো থাকে। একদম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আলসার, আমরা যেটা প্রথম থেকে বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে মুখের আলসার একটা রোগের নাম নয়, প্রত্যেকটার জন্য কিন্তু পরিস্থিতিগুলো আলাদা এবং সেইভাবে দেখতে হবে ব্যাপারটাকে। আমরা একটা 2 সপ্তাহের রুল অফ 2 উইকস বলি ব্যাপারটাকে। 2 সপ্তাহের মধ্যে সাধারণত যেগুলো এই খুচরো আলসার, যেগুলো নিয়ে প্রথম থেকে বলে আসছি, মূলত অ্যাপথাস নিয়ে কথা বলছি, অথবা বেসিক ট্রমাটিক আলসার। আচ্ছা, তাহলে বেসিক ট্রমাটিক আলসারটা আলাদা করে বলছি কেন? কারণ সাধারণ ট্রমা থেকে একটা আলসার একবার তৈরি হলো, কিছুদিন বাদে চলে গেল, এটা এক ধরনের। আরেকটা হচ্ছে একটা দাঁতের একটা ফিলিং, একটা ভাঙা অংশ, খোঁচা লেগে চলেছে, বছরের পর বছর এক জায়গায় আলসার হচ্ছে। আচ্ছা, সেই আলসার কিন্তু ইভেন্চুয়ালি ম্যালিগনেন্সিতেও টার্ন করতে পারে। এই যে ক্রনিক আলসার যেগুলো থেকে যায় সেগুলোকে বাদ দিয়ে বাকিগুলো সমস্তই সপ্তাহ 2-1-এর মধ্যে চলে যায়। আচ্ছা, যদি 2 সপ্তাহের পরেও কোনো আলসার থাকে তাহলে মুখের আলসার যে ডাক্তাররা দেখেন তাদের কাছে যাওয়া খুব প্রয়োজন। আচ্ছা, কারণ মুখের যে প্যাথোলজি, যে ভাস্ট গ্রুপ অফ প্যাথোলজি ইনসাইড দ্য মাউথ, সেটা খুব একটা কিন্তু ওভারল্যাপ সিলেবাস নয়। বেশ, এটা মানুষের কাছে এখন অব্দি খুব পরিষ্কার নয়, কারণ এই যে ওরাল মেডিসিন, ওরাল প্যাথোলজি অ্যান্ড ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, অপেক্ষাকৃত কম মানুষ আছেন এটাতে, বিশেষজ্ঞের সংখ্যা, এবং অপেক্ষাকৃত নতুন সাবজেক্ট। সেগুলোর ফলে যেটা হয় সেটা হচ্ছে লোকে ওভারল্যাপ খুঁজে পুরনো জায়গাগুলোতে ফেরত যান, কিন্তু শুধু মুখ নিয়ে অতটা সময় যেটা দিতে হয় এই প্রতিটা আলসারকে আলাদা করে চিনতে, সেটা করতে গেলে এই মুখের বিশেষজ্ঞদের কাছে পৌঁছানোটা জরুরি। আচ্ছা, কিন্তু একটা বিষয় দেখা যায় যে আমরা খুব সাধারণতভাবে সজাগ হই না। মানে ধরুন আলসারটা স্প্রেড করলো, আপনি যেটা 2 সপ্তাহের কথা যেটা বলছেন, সেই 2 সপ্তাহ তো দূরের কথা, 2 মাস পরে গেলেও কেউ হয়তো চিকিৎসকের সাহায্য নেন না। সেক্ষেত্রে তার কি সমস্যার সম্মুখীন হতে হবে, বা মানে এটা কতটা তাড়াতাড়ি স্প্রেড করে? আলসারের মধ্যে যে ধাপে ধাপে অনেকগুলো কথা বললাম, তার মধ্যে প্রি ক্যান্সার যেটা বললাম, প্রি ক্যান্সারে সাদা দাগ, লাল দাগ, এই লাল দাগগুলো অ্যাকচুয়ালি আলসারাস। ওই পরিস্থিতিতে থাকাকালীন হয়তো স্প্রেডটা ধীরে ধীরেই করে, কিন্তু ওই দিনটা আমরা জানি না কবে একটা সেল উল্টো দিকে চলে যাচ্ছে, অর্থাৎ কিনা ম্যালিগনেন্ট সেলে ট্রান্সফর্ম করছে। ওটা হবার পরে তারপরে ইটস ফায়ার, তারপরে আর কতদিন মানে নিমেষে ছড়াতে শুরু করে দেয়, একদম মুখ ছাড়িয়ে গলা টলা সমস্ত জায়গায় চলে যায়। মানে উই এন্টার ইনটু দ্য রিয়াম অফ ওরাল ক্যান্সার। আমরা কিন্তু আজকে ওরাল ক্যান্সার নিয়ে আলোচনা করতে বসিনি, ওটা একটা ভাস্ট সাবজেক্ট। বাট ওরাল আলসারকে আইডেন্টিফাই করতে পারলে আমরা ওরাল ক্যান্সারকে ঠেকাতে পারবো, ওটাকে আশা থেকে বাঁচাতে পারবো। কারণ একবার ওরাল ক্যান্সার হয়ে গেলে অবশ্যই তার চিকিৎসা আছে, সার্জিক্যাল, রেডিয়েশন থেরাপি, সাধারণত কেমোথেরাপি লাগে না, ইত্যাদি দিয়ে ওরাল ক্যান্সারকে তখনকার মতো সারিয়ে দেওয়া যায়। আচ্ছা, কিন্তু সেই যে ব্যাপারটা, তার থেকে অনেক অনেক সহজ হচ্ছে ওরাল ক্যান্সারকে আশা থেকে আটকে দেওয়া, যেটা কিনা মুখের আলসারকে গুরুত্ব দিলে
মানুষ সহজেই করতে পারে। একেবারে, অর্থাৎ শুরুতেই যখন সমস্যা সৃষ্টি হচ্ছে তখনই সেটাকে আটকে দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং এই বিষয়ে আমাদের প্রত্যেককেই কিন্তু সচেতন হতে হবে যে মুখে একটা ছোট্ট ঘা হলেই সেটা সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শই আমাদের নিতে হবে, সেটা নিয়ে খোঁচাখুচি করা যাবে না। আমি আরো একটা বিষয় জিজ্ঞাসা করব যে যারা তামাক জাতীয় জিনিস ব্যবহার করেন, এই বিষয়ে যখন আপনারা বলছিলেন, এর সঙ্গে যে কোনো মাদক দ্রব্য যেমন বিধিবদ্ধ সতর্কীকরণ যেটা থাকে, তো সেটা কতটা ক্ষতি করে? মুখের ভেতরে যে মানে আমাদের দেশে কয়েকটা পয়েন্ট দিয়ে শুরু করতেই হবে। 40% বেশি ক্যান্সার আমাদের শরীরের মধ্যে মুখগহ্বর যেটুকু, সেটার চেহারা কিন্তু মাত্র 9% এরিয়া, বাট 40% ক্যান্সার হয় ভারতবর্ষে মুখের ভেতর। এটাই পৃথিবীতে সব থেকে বড় সংখ্যা। এর থেকে বেশি মুখের ক্যান্সার কোথাও হয় না। এটার কারণ কি? কারণ হচ্ছে ভারতবর্ষ একটা জায়গা, ভারতবর্ষ বা আমাদের এই সাবকন্টিনেন্ট একটা জায়গা যেখানে সুপুরি, পান মশলা, চুন, খয়ের এই যে কম্বিনেশন, খৈনি, এই কম্বিনেশনটা আর কোথাও এভাবে এত বেশি ইউজ হয় না। সুতরাং মুখের ক্যান্সারের জন্য আনস্মোকড টোব্যাকো, নন স্মোক টোব্যাকো যেগুলো, সেই প্রোডাক্ট, শুধু টোব্যাকোর দিকে তাকালে হবে না কিন্তু চুন, খয়ের, সুপুরি থেকে মুখে একটা জিনিস হয় সেটাকে বলে হচ্ছে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। মুখটা ছোট হয়ে যাচ্ছে, যথেষ্ট বড় করে খোলা যাচ্ছে না, যা খুশি মুখে দিলেই জ্বালা করছে, ডেঞ্জারাস একটা সিচুয়েশন। এটা কিন্তু প্রি ক্যান্সারাস, ইট ইজ এস্টাবলিশড প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এবং এর থেকে ক্যান্সার হয় একেবারে। অর্থাৎ এই জিনিসগুলো জানতেই পারছেন যে কি কি জিনিস খেলে বা ব্যবহার করলে আমাদের ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারে। তো সেই জায়গাটা একটু আমরা সে বিষয়ে আরো আলোচনার দিকে যাব ধীরে ধীরে। আমি একটু ডক্টর চ্যাটার্জির সঙ্গে কথা বলবো এই বিষয়ে যে অনেক সময় আমরা দেখি যে জ্বর হলো, সেটা ছোট বাচ্চা হোক বা বড়রা, জ্বর হওয়ার পরেই কিন্তু একটা আলসারের সম্ভাবনা মুখে দেখা গেল, মুখে কোথাও ঘা হলো বা নাকের পাশে ঘা হওয়া তো হয়ই। তাহলে এই জ্বরের সঙ্গে আলসারের কি রিলেটেড? অবশ্যই রিলেটেড। এগুলো মোস্ট অফ দ্য টাইম ভাইরাল ইনফেকশন থেকেই হয়, আর ওরাল ক্যাভিটিকে অ্যাটাচ করে যেগুলো, সেগুলো হারপিস সিমপ্লেক্স ভাইরাসই মেনলি অ্যাটাক করে। তো হারপিস স্টোমাটাইটিসই আমরা বেশি পাই। আমি এখানে আরেকটা কথা বলবো, ওই তামাক বা টোব্যাকো রিলেটেড ব্যাপারটা নিয়ে আরো কয়েকটা কথা বলতে চাইবো। যে ওরাল ক্যান্সারের দিকে যাচ্ছে যে ঘাগুলো, পেশেন্ট যে আমাদের কাছে ঘা নিয়ে আসছে, তার যে ডেলিটেরিয়াস ওরাল হ্যাবিটগুলো, স্মোকিং, অ্যালকোহল, এগুলোর যে রয়েছে, স্মোকিং কিছু থাকে, টোব্যাকো, স্মোকলেস টোব্যাকো, কিছু মানুষ সিগারেট, বিড়ি, এগুলো। তো স্মোকিংয়ে যে স্মোকলেস টোব্যাকো স্টাডিতে দেখা গেছে, স্মোকলেস টোব্যাকোর যে ভূমিকা তার থেকে স্মোকিংয়ের কার্সিনোজেনিক ভূমিকাটা অনেক বেশি, কারণ দুটোতেই তামাক থাকে। তামাকটা ইটসেলফ যতটা না খারাপ, সেই তামাককে যখন আগুন ধরানো হচ্ছে, সেই তামাকের কম্বাশন প্রোডাক্টগুলো যেগুলো অক্সিডাইজড হয়ে ইপক্সাইড মলিকিউলগুলো বেশি খারাপ, সেগুলো অনেক বেশি কার্সিনোজেনিক। আচ্ছা, তাই গুটখা বা যেগুলো চিউইং টোবাকো আমরা যারা রাখেন মুখের মধ্যে, সেগুলোর রোল স্টাডিতে দেখা গেছে অতটা বেশি নয়, স্মোকিং এর রোল অনেক বেশি। এখানে একটুখানি একটা কথা বলার আছে। আজকে এইমাত্র ডক্টর চ্যাটার্জি যেটা বললেন সেটার সঙ্গে আমি যেটা বললাম তাতে একটা কন্ট্রাডিকশন হচ্ছে। কন্ট্রাডিকশন কিছু নেই। উনি যেটা বললেন সেটা মূলত সেটা মোর কার্সিনোজেনিক, the products that are produced due to smoking, those are more carcinogenic for the throat, for the lung. আচ্ছা, পিওরলি মুখের ভেতরে যে ক্যান্সার গুলো হয় তার জন্য বিয়ন্ড ডাউট, কারণ ভারতবর্ষে প্রায় যত ওরাল ক্যান্সার তার মধ্যে 30% হচ্ছে মহিলা, এবং ভারতবর্ষের মহিলাদের মধ্যে স্মোকিং এর যে মহিলাদের ওরাল ক্যান্সার হয় সেই ক্লাসের মহিলাদের মধ্যে স্মোকিং এর প্রবণতা অনেক কম একদম। সো সুতরাং শুধু তাই নয়, শুধু মুখের, আমরা কিন্তু আজকে মুখের আলসার নিয়ে কথা বলছি বলে আমি ওই আলোচনাটা এনেছিলাম যে ইট ইজ দ্য স্মোকলেস ফর্মস অফ টোব্যাকো অ্যান্ড সুপারি। সুপারিতে অ্যারিকোলিন বলে একটা বস্তু থাকে, অ্যারিকা নাট যে কথাটা, ওইটা যেসব জায়গায় হয় না, মানে জাভা, সুমাত্রা, বর্নিও দিয়ে শুরু করে তারপরে আমাদের সাবকন্টিনেন্ট, এই জায়গা ছাড়া আর কোথাও সুপুরি গাছ হয় না। ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস এইটুকু জায়গার বাইরে পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। ঠিক। সো এরকম কতগুলো, এবং ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস যদি একটা মানুষ অনির্দিষ্টকাল বাঁচে, যার মুখে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস হয়েছে, তার ক্যান্সার হবেই হবে। আচ্ছা, ঠিক যেমন পুরুষ মানুষ যদি 100 বছর বাঁচে তার প্রস্টেট ক্যান্সার হবেই, কারণ তার সেলগুলো সেভাবেই তৈরি। আচ্ছা, ঠিক সেরকম oral submucous fibrosis is directly related to ericolin, that has been proven. এছাড়াও যে continuous burning chemical effects of chun খয়েরের combination, that is also dangerous. But yes, smoking is of course one of the biggest culprits for cancer in general. একদমই।
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে স্মোকিং যে কতখানি ক্ষতিকারক ওরাল ক্যান্সারের দিকে নিয়ে যাওয়ার জন্য সেটা তো অবশ্যই আমরা জানতে পারছি বিশেষজ্ঞদের কাছ থেকে। আমাদের এই আলোচনা কিন্তু ইন্টারেস্টিং হয়ে উঠছে, আপনারা অবশ্যই টেলিফোন লাইনে যোগাযোগ করুন। কিন্তু তার আগে আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে ছোট ছোট করে, আমি ডক্টর চ্যাটার্জির কাছে আরেকবার জানতে চাইবো ওরাল যে আলসার বলুন, এবার এই ওরাল আলসারের মধ্যে তো অনেকগুলো ভাগের কথা আপনারা বলেছেন, সেটা যদি আমি বলি যে জিভের ক্ষেত্রে হয় বা মুখের মধ্যে হয়, সেটা কি এমনি এমনি স্প্রেড করছে, এমনি এমনিই তৈরি হচ্ছে, না তার জন্য কোনো কারণ আছে যেটা আমরা খাওয়া দাওয়া করছি বা আমাদের জীবনযাপন লাইফস্টাইল এমন হচ্ছে যার জন্য আলসারটা তৈরি হচ্ছে? এটাও একই রকম, সেই একই আনসার হবে। এটাও ডিপেন্ড করছে কোন টাইপের আলসার আমরা এনকাউন্টার করছি। পেশেন্টকে যখনই আমরা দেখব, আমাদের একটা খুব ভালো করে হিস্ট্রি নেওয়া দরকার, যে তার কোনো হ্যাবিট রয়েছে কিনা, তার কোনো সিস্টেমিক ডিজিজ কিছু রয়েছে কিনা, কোনো নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, কোনো যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন জ্বর কিছুদিন আগে এসেছিল কিনা, এরকম করে আমাদের স্ক্রিনিং করতে হয়। আচ্ছা, হ্যাঁ, মুখের সাথে সাথে শরীরের অন্য কোথাও কোনো কিছু ঘা দেখা যাচ্ছে কিনা, বেশ কিছু ইমিউন রিলেটেড যে ওরাল আলসার আমরা পাই, তার সাথে স্কিনেও তার ভ্যারিড একটা সিমটম আমরা সাইন দেখতে পাই। আচ্ছা, মানে বেশ অনেকগুলো বিষয় কিন্তু দেখা যাচ্ছে। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন বন্ধু যোগাযোগ করেছেন। কে রয়েছেন? প্রথমেই কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি দক্ষিণ চব্বিশ পরগনা পদ্মার নবাসন গ্রাম থেকে অসিত মন্ডল বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই ঠান্ডা লাগলে মানে আমার মুখের ভিতরে বা জিভে মাড়িতে ভিতরে আর কি মানে সাদা রঙের একটা ঘা হয়, প্রচন্ড ব্যথা থাকে, মানে সেই সময় খেতেও আমার খুব প্রচন্ড অসুবিধা হয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে ঘাটা ফ্রিকুয়েন্টলি হয়, কিন্তু ওই 1 সপ্তাহ 8-10 দিন থেকে আবার এমনি এমনি সেরে যায়। এটা কি তাই সমাধান কিছু আছে কিনা, বা ওই খাওয়ার সময়ে কোনো কিছু করা যায় কিনা, মানে খেতে কষ্ট হয় তো? একদমই আপনি সঙ্গে থাকুন, আপনার প্রশ্নের উত্তর নেব। আরো একজন রয়েছেন দর্শক বন্ধু, কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো, একদম বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি বীরভূমের নানুর থেকে কাজী অভিজ্ঞান বলছিলাম। বলুন। আমি বলছিলাম আমার মেয়ে 41 বছর বয়স, বুঝলেন? তা ও কোনো ট্যাবলেট ও তোমার মানে গিলে খেতে পারে না, সর্বদা চিবিয়ে মুখে খায়। আচ্ছা। এতে ওকে অনেকগুলো ট্যাবলেট খেতে হয়। তা এই নিয়ে ওর ঘা কিন্তু ভালো হয় না, ডাক্তারবাবুরা বলছেন ওই চিবিয়ে খাওয়ার জন্য ওই ঘা গুলো আছে। এইটাই আমার প্রশ্ন স্যার, ওটা কি ঠিক না তোমার বেটে? আচ্ছা, বেশ। আরো একজন টেলিফোন লাইনে রয়েছেন, আপনি সঙ্গে থাকুন। আর কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? হ্যাঁ, হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি কি আমার নাম হচ্ছে অসিত বর্মন দাস, সপ্তসূত্রের কথা বলছি। আচ্ছা। আচ্ছা, আমার বয়স হচ্ছে 70-75 বছর বয়স, ঠিক আছে? আমার জিভের নিচে সাদা রঙের একটা স্পট হয়েছে, সেটা প্রায় 6-7 মাস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওটা সরছে না, কিছুতেই কমছে না, একই রকম হয়ে আছে। আচ্ছা, বেশ, আপনি সঙ্গে থাকুন, আপনাদের প্রশ্নের উত্তর আমি নেব। আমি প্রথমে একটু ডক্টর মুখার্জির কাছে জিজ্ঞেস করবো। আপনি যেমন প্রথমে একদম স্পেসিফিক করে বলছিলেন যে লাল দাগ, সাদা দাগ, এবং প্রথম এবং তৃতীয় দুজনেই কিন্তু বলছেন যে মুখের মধ্যে সাদা রঙের একটা স্পট দেখা যাচ্ছে, এবং দুটো ভীষণ আলাদা। আচ্ছা। মিস্টার দাস যিনি লাস্টে ফোন করলেন, 70 থেকে 75 বছর বয়স, জিভের তলায় একটা সাদা দাগ, ওই জিনিসটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল কেরাটোসিস। ওই জিনিসটা ভীষণ খারাপ জিনিস, ওইটা কিন্তু আপনার কোনো ওষুধে যাবে না। আপনার ওই ব্যাপারটাকে সঠিক চিকিৎসকের কাছে গিয়ে দেখানো অবিলম্বে প্রয়োজন। এই জিনিসটাকে সহজ ভাষায় বলা হয় লিউকোপ্লেকিয়া। লিউকোপ্লেকিয়া একটা বিশেষ ধরনের সাদা দাগ, যেটা ঘষলে ওঠে না, একটু মোটা, এবং কোনো ওষুধ বা কোনো কিছুতেই কাজ করে না, এবং কোনো অবভিয়াস ট্রমা আমরা দেখতে পাই না। দিস ইজ এ প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন। নেক্সট ইজ, প্রথম যিনি বললেন তার মুখে মাঝে মাঝে যে সাদা সাদা জিনিসগুলো বেরোয়, যেটা আমি প্রথমে আলোচনা করার সময় অ্যাপথাসের বিবরণ দিতে গিয়ে বলেছিলাম, সাদা বা হলদেটে খুব ব্যথা করা ছোট ছোট গর্ত মতো আলসার, এক বা একাধিক কিছুদিন করে থাকে, বারবার করে আসে, এবং তারপর নিজে নিজে চলে যায় কিছু না করলেও। অকারণে লোকে ভিটামিন খায় এটার জন্য, কিন্তু এই বস্তুটাই হচ্ছে সব থেকে কমন ওরাল আলসার। আপনার চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আপনার কষ্ট লাঘব করতে গেলে আপনাকে নিয়মিত পরিষ্কারভাবে কোনো একজন যিনি এই ব্যাপারটার উপর চিকিৎসা করেন তার সাথে আলোচনা করতে হবে। এর ওষুধপত্রের ব্যবস্থা আছে, কিন্তু সরাসরি একটা কোনো ওষুধ ওরম ভাবে আমি এখানে বলতে পারবো না যে এই অমুকটা খেলে কাজ করে। যেটাতে কাজ করে না সেটা বলতে পারি। এই জিনিসের জন্য মেট্রোনিডাজোল জেল দেওয়া হয়, লিগনোকেন জেল দেওয়া হয়, সেটা শুধু ব্যথাটা সাময়িকভাবে কমানোর জন্য। অকারণে ক্যান্ডিড মানে একটা
এক ধরনের অ্যান্টি ফাঙ্গাল দেওয়া হয় এবং এন্তার ভিটামিন খাওয়ানো হয়, এগুলোর কোনোটাই কোনো কাজ করে না। কিছু ফিক্সড কম্বিনেশন আছে যেগুলো দিয়ে ট্রিট করলে এটা ধীরে ধীরে কমবে, ধীরে ধীরে কমবে মানে সংখ্যায় কম হবে, কষ্ট কম হবে, কম দিন থাকবে এবং কম বার আসবে। আচ্ছা। এরকম করতে 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 ইভেনচুয়ালি একটা সময় উনি বলবেন এটা কিন্তু সেরে গেছে। আচ্ছা, উনি যেটা বলছিলেন যে শীতকালেই ওনার এই সমস্যাটা হয়। শীতকালে আমাদের ইমিউনিটি একটুখানি চাপা থাকে, সেই জন্য এই সব জিনিসগুলো আর একটু বেশি করে আসে। একদম। ডক্টর চ্যাটার্জির সঙ্গে কথা বলবো। ডক্টর মুখার্জি যেটা বলছিলেন যে তৃতীয় যিনি ফোন করেছিলেন তার সমস্যাটা কিন্তু অত্যন্ত গুরুতর। সরকারি তরফ থেকে কি কি সাহায্যের ব্যবস্থা করা যেতে পারে? সরকারি তরফ থেকে সাহায্য শব্দটা আমি বলবোই না। সরকারি ইনস্টিটিউশনে আমরা যারা আছি আমাদের কর্তব্য এবং দায়িত্বই সেটা যে রোগীরা তাদের যে কোনো অসুবিধা নিয়ে এলে তাদের সেটা নিরাময় করা। লাস্টের যিনি ভদ্রলোক ফোন করলেন 6-7 মাস ধরে জিভের নিচের ঘা, ওটা সত্যিই চিন্তার বিষয়। ওখান থেকে হয়তো একটু মাংস নিয়ে পরীক্ষা করার দরকার পড়তে পারে। কিছু ফিচার্স অর্থাৎ আছে এই সমস্যাটার জন্য সরকারি হাসপাতালে একেবারে পুরোপুরি সুবিধাজনক নিশ্চয়ই, ব্যবস্থা আছে। নিশ্চয়ই আছে। আপনারা শুনলেন যে সমস্যাগুলো কিন্তু আপনারা সরকারি হাসপাতালে গেলেই কিন্তু এই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন অত্যন্ত সহজে। আর টেলিফোন লাইনে আরো বেশ কয়েকজন রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন এই মুহূর্তে? আমি পাশে বলছি। আচ্ছা, আমার সামনে দাঁতে মাড়িতে ছোট একটা স্পটের মতন হয়, বিশেষ করে শীতকালে। এবার সেটা যদি একটু চাপ দিই একটা পুজোর মতন বেরোয়। সেটা আমি কি করবো? এটা বিশেষ করে শীতকালটাই হয়। শীতকালেই এই সমস্যাটা কথায় আপনার বলে দিই হয় একটা। একেবারে। আপনার প্রশ্নের উত্তর ডাক্তারবাবুরা দেবেন। আরো কেউ রয়েছেন টেলিফোন লাইনে। কে রয়েছেন বলুন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি বোলপুর থেকে বলছি। আমার মধ্যে মধ্যে ওই লাল রঙের জায়গাগুলো পাল্টায়, কোনো সময় চুয়ারে, কোনো সময় জিভের ডগে, কোনো সময় পেছন দিকে, এইরকম মাঝে মধ্যে হয়। ভিটামিন বি কমপ্লেক্সটা খেলে ওটা আবার কমে যায়। আচ্ছা। আর এই জেলটা মধ্যে মধ্যে লাগাতে হয় যখন ওটা হয় আর কি। বেশ বেশ, তা এটা কি পার্মানেন্ট কি ব্যবস্থা করা যাবে? একেবারেই। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আরো একজন রয়েছেন দর্শক বন্ধু টেলিফোন লাইনে। কে রয়েছেন? কি কি সমস্যা বলুন? হ্যালো, গুড ইভিনিং দিদি। গুড ইভিনিং। খুব বন্ধনে বলছি, আমার কি আর গরম লাগলে কোটে দিতে সাদা চামচে আর একটু ঘা খেতে হয়। আচ্ছা, বুঝলেন? হ্যাঁ। কতদিন থাকে আপনাদের চলে যায়। গরম চা খেলে ওই প্লাস্টিক কাপে বা কাগজের কাপে খেলে এরকম কেন হয় তার বলেন সববার ভালো হয়। একেবারে। এটা নিশ্চিত করে একেবারে। আপনি শুনতে থাকুন। আরো একজন রয়েছেন টেলিফোন লাইনে। কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? আমি সুগারের সম্বন্ধে কথা বলছি। আচ্ছা, সুগার প্রচন্ড বেড়ে গেছে, আমি কি করতে পারি? আপনি শুনতে থাকুন। আমি প্রথমে ডক্টর মুখার্জির কাছে যাব এই বিষয়টা। প্রথমে বলছেন যে দাঁতের পাশে পুঁজ হচ্ছে। দাঁতের নিচে? হ্যাঁ, দাঁতের নিচে পুঁজ হচ্ছে। তো এই পুঁজের সমস্যাটা কি ওরাল আলসারের কাছাকাছি কোনো না, বিষয়? ওনার ওই দাঁতটা মরে গেছে, এই দাঁতটাতে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা এরকম কিছু করতে হবে। আরো খারাপ হলে দাঁতটাকে তুলে ফেলতে হবে, ওনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। একেবারে। আচ্ছা, এই যে বলছিলেন একজন যে সমস্যাটা দেখা যাচ্ছে তার এই প্রত্যেক বছর শীতকালে এই সমস্যাটা হচ্ছে, সেটার কি করা যায়? ওই যে আগেই বললাম, শীতকাল বলে আলাদা করে কিছু কিছু সমস্যা নেই। হয় না। হ্যাঁ। যে কোনো কারণে ইমিউনিটি যখন একটু কম থাকে শীতকালে, হাজারটা অসুবিধার জন্য আমাদের ইমিউনিটির যে সেল, ইমিউনিটির যে বাকি সিস্টেম, সেগুলো বিভিন্ন দিকে ব্যস্ত থাকে। তাই জন্য এই সমস্ত যারা ঘাপটি মেরে বসে থাকে শরীরে, তারা সুযোগ পেয়ে এইসব মানে একটু ছোটখাটো উৎপাতগুলো উৎপাত করে। করে। আচ্ছা, ডক্টর চ্যাটার্জি, আরো একটা প্রশ্ন ছিল। একজন প্রশ্ন করলেন যে তার মেয়ে ওষুধ খাচ্ছে প্রচুর এবং তার এই ওষুধ খাবার ফলেও কিন্তু কমছে না, বিষয়টা কি? যে না ওষুধ খাচ্ছেন, উনি যেটা বলেছেন মেয়ের বয়স কম বলে যে ওষুধ গিলে খাওয়ার কথা সেটা সে গিলে খেতে পারছে না বলে তাকে চিবিয়ে খেতে হচ্ছে, একদম। তাতে তার ঘা হচ্ছে। যে ওষুধ মুখে গিলে খাওয়ার কথা সেই ওষুধ যদি চিবিয়ে খাওয়া হয় তাতে সেটা তো চিবিয়ে খাওয়ার জিনিস নয়, তার মধ্যে এমন বেশ কিছু কেমিক্যালস থাকে যেগুলো কেমিক্যাল বার্ন করতে পারে, ওটাকে অ্যাভয়েড করতে হবে ওই অভ্যাসটা। একদমই তাই। ডক্টর মুখার্জি, এই যে একজন ফোন করলেন, বললেন ভদ্রমহিলা যে মুখে বারবার লাল লাল ছোপ ছোপ হচ্ছে, বাড়ছে কমছে, এবং ভিটামিন বি কমপ্লেক্সের কথা তিনি বললেন যে এটা তিনি খান। তাহলে এই বি কমপ্লেক্স খেয়েও তো তার কোনো কাজ বোধহয় হচ্ছে উনি না। যেটা বলছিলেন, উনি বলছিলেন জিভের ডগার দিকে কখনো পেছন দিকে। আমার মনে হয় উনি জিভ নিয়েই কথা বলছেন, মুখের সব জায়গায় নয়। না। কারণ এই জিনিস নিয়ে আমাদের কাছে অনেকে আসেন, আমরা এটাকে কমনলি বলি জিওগ্রাফিক টাং। জিওগ্রাফিক টাংটা এক্স্যাক্টলি কেন হয় ওটা আবিষ্কার হয়নি এখন অবধি। আচ্ছা। কিন্তু ইম্পর্টেন্ট যেটা, সেটা জিওগ্রাফিক টাং কোনো ক্ষতি করে না জিভের মধ্যে। জিওগ্রাফিক নামটার কারণ হচ্ছে ঠিক ম্যাপের মতো দেখতে হয়। আপনি যদি শুনছেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন আমি যেটা বলছি।
ছোট ছোট ম্যাপের মতো দেখতে হয়, একবার এদিকে একবার ওদিকে, একবার সামনে একবার পিছনে, এরকম ভাবে ওটা পালিয়ে বেড়াতে থাকে। আপনি ভিটামিন খেয়ে দেখেছেন, এবার ভিটামিন না খেয়ে দেখুন। ভিটামিন খেলে যদি 2 সপ্তাহে কমে গিয়ে থাকে, ভিটামিন না খেলেও কিন্তু 14 দিনে কমে যাবে। ঠিক। ব্যাপারটা এরকম। আচ্ছা, মানে ওটা এমনি উনি খাচ্ছেন? উনি খাচ্ছেন না, এটা একটা ব্যাপার আছে যে কি বলবো, এটা একটু সামাজিক রাদার দ্যান মেডিকেল। আমার কাছে কেউ পয়সা দিয়ে এলেন, দেখালেন, আমি কিছুই দিলাম না, বললাম ওটা নিজে নিজে ঠিক হয়ে যাবে, তাতে উনি সবসময় খুশি হন না। আচ্ছা আচ্ছা, একটা যা হোক কিছু দিতে হলে ভিটামিন দেওয়া সব থেকে ভালো। একদম। সেই জন্য ভিটামিনের ব্যবহারটা প্রচুর ভাবে চলে আসছে। এই বস্তুটার সাথে ভিটামিনের কোনো সম্পর্ক নেই। আমি একটা টোটকা বলে দিচ্ছি, একদম বিনা পয়সায় পাওয়া যাবে, বাড়িতে পাতা টক দই। ঠিক। কারণ বাড়িতে পাতা টক দইয়ে এক গাদা ল্যাক্টোব্যাসিলাস থাকে, সেই ল্যাক্টোব্যাসিলাস লোকাল ফাঙ্গাসের সাথে লড়াই করে ওই জায়গাগুলোতে ফাঙ্গাল ইরিটেশন হতে দেয় না। তার ফলে জিভটা কিন্তু অনেক ভালো থাকবে। বারবার ওটা ব্যবহার করে দেখতে পারেন, এর কোনো ডোজ হয় না এবং যথেচ্ছ ইউজ করতে পারেন। আচ্ছা, একেবারে। তাহলে কি মানে এই যে ভিটামিন যেগুলো খাওয়া হয় সেগুলোর সঙ্গে মুখের আলসারের কি কোনোই সম্পর্ক নেই? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাকচুয়ালি সরাসরি বলতে গেলে কোনো সম্পর্ক নেই বলে শুরু করা যেতে পারে। আমাদের এই জিনিসটার আবিষ্কার একটা প্রাগৈতিহাসিক যুগে, যখন মানে স্কারভি দিয়ে এটা শুরু। স্কারভি ভিটামিন সি ডেফিসিয়েন্সি থেকে হতো, এবং সেটা সেই সময় হতো যখন জাহাজে করে লোকে ঘুরে বেড়াতো, মাসের পর মাস কোনো রকম গ্রিন ভেজিটেবল পেতো না। তখনকার ওরকম ভয়ঙ্কর ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে মুখের ভেতরে সমস্ত ছাল চামড়া উঠে একাকার কাণ্ড হতো। সেটা থেকে এই ভাবটা প্রথম আসে। আচ্ছা। এছাড়াও ভিটামিন ডেফিসিয়েন্সিতে কতগুলো ক্ষতি হয় একদম অন্যরকম, সেগুলোর ছবি আছে আমাদের। ঠোঁটের কোণ দুটো সাদা হয়ে আছে এবং আলসার হয়ে আছে। আচ্ছা। জিভের ওপরটা যেটা সাধারণত একটু খড়খড়ে থাকার কথা, সেটা একদম ন্যাড়া টাক পড়ে গেছে মনে হবে, ওপরটা পুরো মসৃণ। এইরকম কয়েকটা জিনিস। সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেটা থেকে গোটা জিভটা একটু ফ্যাকাচে সাদা, ফাটা ফাটা এবং স্মুথ। এরকম কতগুলো ঘটনা ঘটে। এগুলোকে কি আপনারা আলসার বলবেন? এগুলো কিন্তু এক্স্যাক্টলি আলসার নয়। দিস আর চেঞ্জেস। ইয়েস, দেয়ার আর ইরোশনস, এবং আলসারের কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে ঠিকই, এগুলো হয়, কিন্তু এগুলোর সংখ্যা ভীষণ কম। আজকে যদি 100টা পরপর মানুষের মধ্যে 10 জন সাধারণ অ্যাপথাসে ভোগেন, যেটার কথা বলছি, যেটার জন্য নিয়মিত অকারণে ভিটামিন দেওয়া হয়, আমি আবার বলছি, তাহলে ওই যে অন্য যাদের কথা বললাম তাদের একজনকেও সহজে পাওয়া যায় না। 100 জনে হয়তো একজন পাওয়া যাবে যার সত্যিকারের ডেফিসিয়েন্সি আছে। আর যার সত্যিকারের ডেফিসিয়েন্সি আছে, তিনি খুব ভালো করে এটা বুঝে নিতে হবে, তার ওই সাধারণ ভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুলে কোনো কাজ হবে না। বিকজ মোস্টলি এগুলো হয় হচ্ছে ডিউ টু অ্যাবজর্পশন ফেলিওর। অ্যাবজর্পশন ফেলিওর, ওষুধ খেয়ে নিলে পেটে গিয়ে সেটা শরীরে অ্যাবজর্ব হয় না। এদের ইনজেক্টেবলসে যেতে হয়, এদের জন্য থরো পুরো ইনভেস্টিগেট করে সেইভাবে ট্রিটমেন্ট প্ল্যান করতে হয়। একেবারে একদমই পরিষ্কার, পুরোপুরি পরিষ্কার হচ্ছে। টেলিফোন লাইনে যাব, তার আগে আরো একজন কথা বলেছিলেন, ডক্টর চ্যাটার্জির সঙ্গে কথা বলি। এই যে বলছেন গরম চা খাচ্ছেন এবং ঠোঁটের সামনেটা পুড়ে যাচ্ছে, সেখান থেকে একটা আলসার ক্রিয়েট হচ্ছে, তাহলে কি গরম চাটা কি তিনি ঠান্ডা করে খাবেন, নাকি আলসারটা কিভাবে রক্ষা পাবেন? দেখতে হবে ভদ্রলোকের অন্য আর কোনো অসুবিধা আছে কিনা। যদি না সেই চায়ের টেম্পারেচার এক্সট্রিমলি বেশি থাকে বা একসাথে অনেকটা উনি মুখে নিয়ে নিচ্ছেন, একদমই ওটা যদি রুটিনলি ওনার হচ্ছে, একটু আমাদের রুল আউট করতে হবে যে ওনার জেরস্টোমিয়া ডেভেলপ করছে কিনা। ডায়াবেটিক আন্ডারলাইন যাদের থাকে তাদের কি হয়, মুখটা শুকিয়ে যায়, সবসময় পিপাসা পায়, মুখটা যেহেতু শুকিয়ে থাকে, মুখটা তাই সেখানে মুখে কিছু মাইক্রো ক্র্যাকস ডেভেলপ করে, তা জ্বালা জ্বালা করে। আচ্ছা। বা এটা একদমই আনরিলেটেড, শুধু চা থেকে থার্মাল ড্যামেজ হচ্ছে, থার্মাল আলসার হচ্ছে, দুটোই হতে পারে। দু রকম সম্ভাবনাই দেখা যাচ্ছে। সম্ভাবনাই থাকে। বেশ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কে রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে মিত্রা ব্যানার্জি বলছি। বলুন। ডাক্তারবাবুদেরও নমস্কার। নমস্কার। আমার জিভের তলায় না ছোট ছোট ফুসকুড়ি মতো নিজে থেকে হয়, নিজে থেকেই আবার মিলিয়ে যায়, আবার অন্য জায়গায় হচ্ছে, সেটা জিভের তলাতেই হচ্ছে, কিন্তু আবার নিজের থেকেই মিলিয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে আমার আবার ভয়ও লাগছে খুব। আচ্ছা, এটা আপনার কতদিন ধরে হচ্ছে? 1 বছর ধরে হচ্ছে। বেশ, আপনি শুনতে থাকুন। আরো একজন টেলিফোন লাইনে রয়েছেন, কে রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছিলাম, আমি থেকে সঞ্জয় দাস বলছিলাম। বলুন। বলছিলাম এই যে আমাদের দাঁতের পানি খাওয়ার জন্য। হ্যালো। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, দাঁতের পানি খাওয়ার জন্য কালকে লাল ভাব হয়ে যায়। আমি একবার স্কেলিং করে এনেছিলাম, ভাইদের এখানে বেশি দিয়ে দাঁতের ডাক্তার কাছে স্কেলিং করে এনেছিলাম। আচ্ছা। তারপরে স্কেলিং করার পর ভাবগুলো সাদা করে গিয়েছিল, তারপরে যেটা আবার হয়ে যায়, কোনো ভালো টেস্ট বা ভালো ইয়ে দিয়ে কি সেটা স্কেলিং করতে হবে না? বেশ, আপনি শুনতে থাকুন। আরো কেউ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে?
যোগাযোগ করবো, আপনাদের সঙ্গে যোগাযোগ করবো এবং শুনতে থাকুন। আচ্ছা, ডক্টর মুখার্জি বলছিলেন যে একেবারে 1 বছর ধরে কিন্তু সমস্যায় ভুগছেন, এটা তো কি মারাত্মক জায়গায় গেছে কি? না, ওনার একটা খুব ভালো কথা যেটা, সেটা হচ্ছে যে জিনিস আসে যায় বারবার, সেটা চিকিৎসা প্রয়োজন, কিন্তু সেটা এখনো অবধি খুব বিপদ ঘটায়নি। যে জিনিসটা এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে গেছে, 2 সপ্তাহের পর থেকেই সেটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, যদি অল্প সময়ের মধ্যে বারবার আসে যায় এই ফোসকা মতো জিনিসগুলো, আমি অনেকগুলো জিনিস বলতে পারি, এটাও হতে পারে, ওটাও হতে পারে, এগুলো চোখে না দেখলে না, জাস্ট বলাটা কথার কথা বলা হবে। ফিজিক্যাল ডায়াগনোসিস, হ্যাঁ, এটা চোখে দেখে খুব সহজে বোঝা যেতে পারে। অ্যাপথাস হতে পারে, ফুসকুড়ির মতো হয়ে শুরু হয়ে তারপরে যেটা আলসার হয়ে যায়, সেটা ওই যে ইমিউনোলজিক্যাল কন্ডিশন বলে যেটা বলা হলো, সেই গ্রুপের মধ্যে অনেকগুলো আছে যেগুলো হতে পারে। তবে আপনার সেগুলোর জন্য বড় সড়ো কিছু নয়, তার কারণ তাহলে সেগুলো এত সহজে আপনাকে ছেড়ে দিত না, আরো অনেক বেশি ভোগাতো, অল্প দিনে যেত না। আর তৃতীয় হচ্ছে, আমাদের মুখের মধ্যে প্রায় 600টা মাইনর স্যালিভারি গ্ল্যান্ড আছে, অল্প সামান্য কটা সেল দিয়ে তৈরি ছোট ছোট স্যালিভারি গ্ল্যান্ড, সেগুলো থেকে থুতু বেরিয়ে আমাদের মুখটাকে লুব্রিকেটেড রাখে। সেগুলোর মাথাগুলো যদি বারবার বুঝে যেতে থাকে, তাহলে তার ভেতরে ফোসকার মতো করে থুতু জমা হয়, কখনো কখনো সেগুলো তারপরে ফেটে যায় এবং ফেটে গিয়ে বেরিয়ে যায়, মনে হয় সেরে গেল, আবার কিন্তু কিছুদিন বাজে গজায়, কারণ থুতু বেরোবার যে চ্যানেলটা সেটা ড্যামেজ হয়ে গেছে। সো সেরকমও কিছু হতে পারে। একেবারে বারবার উনি বলছিলেন যে জিভের তলায় ঘা হচ্ছে, অর্থাৎ স্যালিভারি গ্ল্যান্ডেরও সমস্যা কিন্তু আপনার থাকতে পারে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব মানে এইটার জন্যই বলা যে স্পেসিফিক মুখের ডাক্তার চিনুন, সেটা দরকার আছে। ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন খুঁজে বার করুন, সরকারি বেসরকারি সমস্ত রকম ভাবে এখন কিন্তু আমাদের দেশে সহজেই একটা ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন খুঁজে পাওয়া যায়। সেখানে গিয়ে দেখান, শুধু মুখটা নিয়ে তাদের কিন্তু একবার আগে ডেন্টিস্ট্রিতে 5 বছর, তারপরে আবার পোস্ট গ্রাজুয়েশনে 3 বছর, তারপরে পুরো শুধু মুখের ভেতরটা নিয়ে কাটে। সুতরাং এইগুলো সরাসরি চোখে দেখে ডায়াগনোসিস করা যায়, তারপরে অবভিয়াসলি সেগুলোকে এস্টাবলিশ করতে হয়। ঠিক ঠিক, তো সেটা খেয়াল রাখবেন। একেবারেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে কেউ টেলিফোন লাইনে যোগাযোগ করেছেন, কে রয়েছে? হ্যাঁ বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ধন্যবাদ থেকে বলছিলাম। প্লিজ বলুন। বলছি ডাক্তারবাবু, আমার মুখে না প্রায় 3 ঘায়ের মতন হয়, গোল গোল, হ্যাঁ, সাদা মতন দেখা যাচ্ছে, প্রায় জিভে গালে সমস্ত হচ্ছে। এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, ডক্টর মুখার্জি বলেছেন মোস্ট প্রবাবলি অ্যাপথাস স্টোমাটাইটিসে উনি ভুগছেন। একেবারে ডক্টর চ্যাটার্জি, ওনার প্রশ্নের উত্তরটা একটু ইলাবোরেট করে শুনবো। আরো কেউ টেলিফোন লাইনে রয়েছে, একটু কথা বলে নি। কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সর্দা থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার জিভের সাইডের একটু সাদা মতো স্পট রয়েছে, এক পাশেই? 6-7 মাস হয়েছে। ওতে কোনো সেন্সেশন নেই, মানে জ্বালা ভাব বা গরম কিছু খেলে চুড়ে মানে গরম লাগা বা এসব কিছু নেই। হ্যাঁ, আচ্ছা। তা এটা থাকছে না। আমি মধু লাগাচ্ছি, তারপরে মানে এমনি জিভের যে মলম সেটাও লাগাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সেটা কমছে না। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তরে আসবো। আরো কেউ রয়েছেন টেলিফোন লাইনে, কে বলছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে রবিশঙ্কর বণিক বলছি। বলুন। আমার মুখের ভেতরে গালে ডান দিকে একটা সাদা গোল মতো রিং মাঝে মাঝেই হয়, ওইটা আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, ওনারা ম্যাক্সট্রা গার্গিলে দিয়েছিলেন আর কোনাকোট জেল ওইটা লাগাতে বলেছিলেন। তো এটা লাগালে তখনকার মতো সারে, আবার কিছুদিন পরে ঝাল টাইপের কিছু খেলে বেড়ে যায় ওটা আবার। এটা কি আপনার মুখের মধ্যে হয়েছে? গালে? হ্যাঁ, গালে। গালে হয়েছে, আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন। আরো কেউ রয়েছেন টেলিফোন লাইনে, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলছি তারসাথে বলছি। আমার ছেলে ছোট ছোট ফুসকি হচ্ছে জিভে হয়ে যে পুরো ঘা হয়ে যাচ্ছে, কিছু খেতে পারছে না, বহু কিছু ডাক্তার বলে কি কোনো কিছু হচ্ছে না। আচ্ছা, জিভে ফুসকুড়ি হচ্ছে এবং সেটা খেতে পাচ্ছে না। অবশ্যই আপনি সঙ্গে থাকুন। আরো কেউ একজন টেলিফোন লাইনে রয়েছেন, পরপর ফোন করছেন দর্শকরা। কে বলছেন আপনি এই মুহূর্তে? আমার দাঁত তোলার পর দাঁতের গোড়াটা ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যেন ওর নিচে দাঁত আছে। আচ্ছা, এই সমস্যায় ভুগছেন আপনি, শুনতে থাকুন আপনি। আরো কেউ রয়েছেন টেলিফোন লাইনে, কথা বলবো, যোগাযোগ করব। আমি একে একে ডাক্তারবাবুদের কাছে যাই। হ্যাঁ ডক্টর চ্যাটার্জি, আপনাকে থামিয়েছিলাম প্রথমে, একটু প্লিজ কন্টিনিউ।
যে বাচ্চাটি বলল ফুসকুড়ি হচ্ছে আর মাঝে মাঝেই ফেটে ঘা হয়ে যাচ্ছে, হ্যাঁ। একটু স্ক্রিনিং এর দরকার পড়ে, কারণ বেশ কিছু এরকম মুখের ঘা আছে যেগুলো ফোসকা হিসেবে অ্যাপিয়ার করে, তারপর সেটাতে ঘা হয় এবং তার অন্যান্য স্কিনে চামড়াতেও তার অন্য কিছু ম্যানিফেস্টেশনস দেখা যায়। আচ্ছা। সেগুলো মেইনলি ইমিউন রিলেটেড কিছু ওরাল আলসারস বা কন্ডিশনস, তার মধ্যে পেমফিগয়েড আছে, পেমফিগাস আছে, তার বেশ কিছু সাবটাইপস আছে, সেগুলো একটু রুল আউট করার দরকার আছে। একেবারে। আচ্ছা ডক্টর মুখার্জি, আমরা যে কথা বলছিলাম যে গালের সমস্যা, ভদ্রমহিলা বলছেন যে অবশ্যই আছে জায়গাটা 6-7 মাস ধরে। অবশ্যই নেই, উনি বলেন ওখানে ওনার জ্বালা করেন। এটা আরেকটা ভয়ঙ্কর কথা, আমরা প্রচুর রোগীর কাছে শুনি। দুটো কথা, এক নম্বর হচ্ছে আমার এখানে দাগটা আছে কিন্তু এটাতে তো জ্বালা টালা করে না, তাহলে তো চিন্তা করার কিছু নেই। এটা হচ্ছে সব থেকে বড় ভুল, যেটা সব থেকে খারাপ সেটাতে জ্বালা করে না। আচ্ছা, ঠিক। প্রাইমারি লেভেলে প্রি ক্যান্সারে কোনো রকম জ্বালা যন্ত্রণা কষ্ট ঝাল লাগা কিচ্ছু হয় না, এবং প্রাইমারি ক্যান্সারও সেটা হয় না, এটা মনে রাখতে হবে। যতদিন গিয়ে ওটা ব্যথা ইত্যাদি করতে শুরু করে ততদিন কিন্তু ব্যাপারটা অনেক দূরে এগিয়ে গেছে। সুতরাং যে দুটো আজকে এই এখনকার আলোচনার মধ্যে আমরা দুজনের কথা শুনেছি যাদের মুখের মধ্যে সাদা দাগ রয়েছে যেটা যাচ্ছে না, তার মধ্যে একজনের যার জিভের সাইডের কথা, সেইটা কিন্তু আবার সেই লিউকোপ্লেকিয়া যেটা আমরা আগেও বলেছি। আর অন্য যে ভদ্রলোক বললেন তার গালে একটা গোল মতো জিনিস হয়, সেটা গোলটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন গোলের মাঝখানটা বেশি লাল, চারিদিকে একটা সাদা মার্জিন রয়েছে। এই জিনিসটার নাম লাইকেন প্লেনাস। এটা একটা এক্সিমার মতো অসুখ, ওটা ওরকম এক কথায় সারে না। আর ওই আপনি যেগুলো লাগাচ্ছেন সেগুলো লাগালে সবসময় ওটা সামান্য সময়ের জন্য কমবে এবং তারপরে আবার ফেরত আসবে। আমি এটা সারাতে জানি না এবং কাউকে চিনি না যারা এটাকে সারাবার সরাসরি চিকিৎসা জানেন। এর কোনো চিকিৎসা আমাদের মডার্ন মেডিসিন বা সার্জারির বইতে নেই, কিন্তু সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। টাক পড়ার চিকিৎসা বেরোয়নি, ডায়াবেটিস সম্পূর্ণ সারিয়ে দেওয়ার চিকিৎসা বেরোয়নি, বাতের ব্যথার চিকিৎসা বেরোয়নি। এটাও সেরকম একটা জিনিস, কারণ এটা এক্সিমার একটা জাত ভাই। আচ্ছা, এটাকে চিকিৎসা সবসময় ঝাঁপিয়ে পড়ে করার প্রয়োজন নেই। খুব কষ্ট হলে তখন টেম্পোরারি রিলিফ দেবার অনেক ব্যবস্থা আছে। ঠিক, একেবারে। টেলিফোন লাইনে কেউ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, কে বলছেন? হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? হ্যালো, সুকান্ত মাইতি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, আমার বয়স 62+, ডায়াবেটিস আছে। বছর 2 হলো আমার নিচের ঠোঁটের ভেতরের চামড়া মাঝে মাঝে উঠে যায়। তো ম্যাক্সিলোফেসিয়াল ডক্টরকে আমি দেখিয়েছিলাম চেন্নাই অ্যাপোলোতে, ওনারা বলেছেন এটা ভয়ের কিছু নেই, কিন্তু আমার তো ভয় লাগে। আমরা যদি এর ব্যাপারে কোথায় দেখাবো, ডাইরেকশন দেন তাহলে ভালো হয়। একেবারে। আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তরে আসবো। আরো কেউ রয়েছেন টেলিফোন লাইনে? হ্যাঁ, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলছি বলুন। ম্যাডাম, আমার দিদির নিচে না, জিভের নিচে ডান সাইডে প্রথমে একটা সরিষা মতো হয়, এখন যেন দেখছি ব্যথাটা বেড়েছে, একটু বেড়ে গেছে। আচ্ছা। দিদিটা আচ্ছা, আগে একটা বেশ। ছিল, এখন যেন মনে হচ্ছে চাপা এখন বেশ পড়েছে। আপনি একটু কষ্টেই আছেন, এই জিভের নিচে আপনার ফুসকুড়ি হয়েছে। আপনি শুনতে থাকুন। কে বলছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, কে যোগাযোগ করেছেন? দেখো, আমি দাঁত তুলেছি, আপনার ডেন্টাল হসপিটাল থেকে দাঁত তুলেছি, কিন্তু আমার দাঁতে মনে হয় যেন ওখানে ভিতরে দাঁত রয়ে গেছে, মানে কিছু খেতে গেলে ওখানে শক্ত লাগে। আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। একে একে যাবো। আরো কেউ রয়েছেন টেলিফোন লাইনে, কে বলছেন? নমস্কার, কে এবার হচ্ছে ওর হচ্ছে আধা তরফ থেকে এই জায়গাটা হচ্ছে আপনার ওই চুলকায় আর জলে। আচ্ছা, আমরা আজকে একটু মুখের সমস্যা নিয়ে আলোচনা করছি, পরে এই আলোচনায় থাকলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। আরো কেউ রয়েছেন টেলিফোন লাইনে, কে বলছেন? যোগাযোগ করবেন। তার আগে আমি একটু ডক্টর চ্যাটার্জির সঙ্গে প্রথমে কথা বলি। একে একে অনেকগুলো প্রশ্ন এসছে এবং প্রথম যে প্রশ্ন, যে জিভে ফুসকুড়ি হচ্ছে, একজন বলছেন জিভের ডান দিকে সমস্যা হচ্ছে এবং সেটা কমেও ছিল আবার বাড়ছে, কি ব্যাপার? জিভে ফুসকুড়িটা অলরেডি ডক্টর মুখার্জি একবার অ্যাড্রেস হ্যাঁ। করলেন। মোস্ট প্রবাবলি মাইনাস স্যালাইভারি গ্ল্যান্ডের যে গ্রন্থিগুলোর যে ওপেনিং, সেই ওপেনিং গুলো ক্লগ হয়ে সেখানে একটা ইনফ্ল্যামেটরি কিছু হচ্ছে, ওগুলো আসে যায়। উনি যখন ইনফ্ল্যামেশনটা বাড়ছে তখন হয়তো কোনো টপিক্যাল কিছু জেল লাগিয়ে উপকার পেয়েছেন, কিন্তু একটু ওরাল হাইজিন ভালো করে মেনটেন করতে হবে। হ্যাঁ, যেখানে সাইট্রাস ফুড একটু খেতে হবে যাতে স্যালাইভারি ফ্লোটা নর্মাল থাকে, সেরকম খাবার কিছু খেতে হবে, হাইড্রেশন ভালো রাখতে হবে। কোনো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের কোনো প্রয়োজনীয়তা মনে হচ্ছে না ওনার সিমটমস। এটা ধীরে ধীরে ঠিক হয়ে যেতে পারে। বাহ। ডক্টর মুখার্জি, আরো একজন প্রশ্ন করলেন যে নিচের ঠোঁটে যে চামড়া, সেই চামড়াতে সমস্যা হচ্ছে, এটা কি ধরনের সমস্যা বলে, আলসার বলে আপনার মনে হচ্ছে? এটাও আলোচনা হয়ে গেছে। আলসার নয় এগুলো, স্পেসিফিক আলসার নয় এগুলো, হচ্ছে ভেসিকুলোবুলাস গ্রুপ অফ লিশনস, যেটা আমরা ইমিউনোলজিক্যাল বা ইত্যাদি বলছি। হ্যাঁ।
এইগুলো নিয়ে কিন্তু সরাসরি আলোচনা করা খুব কঠিন, এগুলোকে স্পেসিফিক কেস ফর কেস দেখতে হয়, সেগুলোর নিজস্ব টেকনিক রয়েছে, ওখান থেকে টিস্যু তুলে নিয়ে কি করে টেস্ট করে জানতে হবে, ইমিউনোলজিক্যাল টেস্ট করতে হয়, করে এগুলো আইডেন্টিফাই করা যায়। আচ্ছা। ওটা একটা ফ্লেকি পাতলা লেয়ার অফ স্কিন, একটা পাতলা খোসা যেন বেরিয়ে যাচ্ছে এরকম হতে থাকে। এনাদের প্রপার পদ্ধতিতে একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। সৌভাগ্যক্রমে যে মাত্রায় এই কথাগুলো হচ্ছে, কারণ এগুলো খুব খারাপ মাত্রা অবধি যেতে পারে, সেটাকে আমরা বলি স্টিফেন জনসন সিনড্রোম, সেখানে ঠোঁট ফুলে চারিদিকে ফেটে রক্তারক্তি কাণ্ড হয়, সেটা নয়। ওনারা যেগুলো বলছেন সেগুলো খুব মাইনর লেভেল অফ ইমিউনোলজিক্যাল কন্ডিশন। আচ্ছা, সেগুলো আইডেন্টিফাই যদি করা যায় করে, সেগুলোর জন্য মাইনর ট্রিটমেন্ট লাগে, খুব বেশি কিছু লাগে না। আচ্ছা, আপনারা শুনলেন যে খুব সামান্য চিকিৎসার প্রয়োজন হয় এবং আপনারা যদি পারেন এবং অবশ্যই ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের সঙ্গে কিন্তু এই বিষয়ে যোগাযোগ করবেন। টেলিফোন লাইনে কে রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বলছিলাম আমার স্ত্রীর বয়স 66, বুঝলেন? হ্যাঁ। তা ওর আপনার আজকে 2-3 বছর হলো 2 পাটি দাঁতই বাঁধানো হয়েছে, বুঝলেন? দিয়ে এখন চেহারাটা ডেভেলপ হয়ে গেছে, দাঁতটা লাগাতে কিন্তু খানিকটা কষ্ট হচ্ছে, বা লাগালেও ঘা হয়ে যাচ্ছে। এই ঘাটার জন্য কি কোনো ক্ষতিকারক কিছু হতে পারে? এটি আমার প্রশ্ন, ম্যাডাম। বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে, কে বলছেন? হ্যালো। বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমি বলছি যে আমার ওই নিচে দুটো দাঁত আমি ক্রাউনিং করেছি নিচের দিকে, গোড়ার দিকে, বা দিকে। তো তার ফলে এখন আমার ডান দিকে, জিভের ডান দিকে একটু অসুবিধে হচ্ছে, মানে কেটে কেটে যাচ্ছে মনে হচ্ছে। এটা কি হয়, মানে দাঁতটা কি ডিফেক্টিভ হলো, মানে বসানো? এটা যদি বলেন একটু, জিভের অসুবিধা হচ্ছে, দিন 15 আগে করিয়েছি এটা। বেশ, আপনি শুনতে থাকুন। আমি একদম ডক্টর মুখার্জির কাছে এই সমস্যাগুলো একেবারে শুনবো, যে দাঁতের সমস্যা আর ওরাল যে প্রবলেমগুলো সেগুলো। তিনটে প্রশ্ন ছিল, এক এক করে তিনটেরই উত্তর একই রকম। প্রথমটা হচ্ছে, যিনি দুবার ফোন করেছিলেন, ওনার খুব মনে হচ্ছে ওনার একটা দাঁত তোলা হয়েছে কিন্তু পুরোটা তোলা হয়নি, ভেতরে কিছু রয়েছে, সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে সারবে না। যেখানে দাঁতটা তোলা হয়েছিল সেখানে যেতে হবে। খুব সাধারণ, এটা এক্সরে করলে মুহূর্তের মধ্যে এটা বোঝা যাবে। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, ভেতরে থাকলে বার করে দেওয়া হবে, না থাকলে আপনি জেনে যাবেন ভেতরে কিছু নেই। হাড়টা শক্তই হয়, মাড়ির নিচে থাকে। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে সেটা অবশ্য শেষে এসছে, আপনার যে নতুন ক্রাউন করা হয়েছে, নতুন জিনিস যখন পরে নতুন জুতোয় ফোসকা পড়ার মতো পাশের টিস্যুতে একটুখানি ডিস্টারবেন্স হতে পারে, কিন্তু সেটা হলেও আপনাকে যেখানে ওটা ক্রাউনটা করেছেন সেখানে ফেরত যাওয়াটা অবশ্য কর্তব্য, কারণ ক্রাউন তাড়াতাড়ি করে সারিয়ে দিলে আপনার আর কোনো প্রবলেম অবশিষ্ট থাকবে না। কিন্তু যদি না সারানো হয় তাহলে ওই দাঁতগুলো উঁচু নিচুর জন্য আপনার অন্যান্য অসুবিধা হতে পারে। একদমই। আর দাঁতে ক্রাউন করবার পরে কিন্তু প্রথমত একটা সমস্যা হয় 15 দিন, উনি যখন বলছেন। এবং লাস্টলি হচ্ছে যেটা ডেঞ্চারের তলায় ঘা, ডেঞ্চারের তলায় ঘাকে পুষলে যে কোনো ঘাকে পোষার মতো সেটা থেকে ক্ষতি হতে পারে, কিন্তু এটা পোষার তো কথা নয়। যেখানে ডেঞ্চার বানানো হয়েছে সেখানে ফেরত যেতে হবে, গিয়ে ঘাটা দেখাতে হবে। ডেঞ্চার খুলে রেখে সেখানে যাবেন না। দিনের পর দিন ডেঞ্চারটা পড়ে জ্বালা করা সত্ত্বেও জোর করে পড়ে যাবেন, তাহলে বোঝা যাবে কোন জায়গাটা উঁচু নিচু আছে বলে ক্ষতি হচ্ছে। যদি আপনারা, যেটা আমরা খুব পেয়ে থাকি, ডেঞ্চারটাকে খুলে রাখলো 7 দিন, তারপরে এলো, তখন মুখে কোনো ঘা নেই, একদম কোন জায়গাটা ট্রিম করব, সেই জন্য ওটাকে ইউজ করতে করতে যেখান থেকে বানিয়েছেন সেখানে ফেরত যাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনারা যেখান থেকে এই ক্রাউন করিয়েছেন বা দাঁতের সমস্যা হচ্ছে, একেবারে দাঁতের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। কে রয়েছেন টেলিফোন লাইনে? বলুন। নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আমি জিভ মানে ব্রাশ করার সময় জিভ ছিলতে গিয়ে উপরে যে প্যাপিলারি গ্রন্থিগুলো অনেক পাতলা হয়ে গেছে, ওটা কি ক্ষতিকর? আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। আর কে রয়েছেন টেলিফোন লাইনে? আচ্ছা, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যালো, আমি 2 বছর আগে আমি আরবিএম এর হজমিগুলি খেয়েছিলাম, জানেন তো? আচ্ছা। যে দুটো নিয়ে জিভে নিয়ে শুয়ে পড়েছিলাম ভুলে, তারপর থেকে ওই পাশটা জ্বালা জ্বালা করে। না, সে কিছুতে আমার ছিল না। আমি কখনো কমেও যায়, কিন্তু মনে হয় যেন পান খাওয়ার মতো একটা লাগে, যেন চিলের মতো যেন লেগে আছে। অর্থাৎ হজমিগুলি খাওয়ার পরে আপনার এই সমস্যাটা হচ্ছে বলে মনে হচ্ছে। টেলিফোন লাইনে কে রয়েছেন আমাদের সঙ্গে? কথা বলবো। আমি একে একে যাব। ডক্টর চ্যাটার্জির কাছে আগে একটু যাই। প্রথমে যিনি ফোন করেছিলেন, এর সমস্যার কি সমাধান? আমি হজমিগুলিরটা বলি আগে। আচ্ছা, বলুন। ওটাও মোস্ট প্রবাবলি একটা কেমিক্যাল কোনো বার্ন হচ্ছে আপনার একদম মুখের মধ্যে, ওরকম হজমিগুলি রেখে ঘুমিয়ে পড়লে তো সেটা চলবে 2 না। বছর আগে হয়েছিল বলছে তো, সেই ওটা ক্ষমতা নেই কোনো হজমিগুলি 2 বছর ধরে কষ্ট দেওয়ার। আর উনি যে বলছেন যে 2 ভদ্রলোকের বছর আগে এটা সমস্যাটা হয়েছিল এবং তারপর থেকে ওটা মনে হচ্ছে যে কিছু একটা সমস্যা মাঝে চলছে। একজন ভদ্রলোক আর একজন ডায়াবেটিক ভদ্রলোক, যেটা ডক্টর মুখার্জি অলরেডি অ্যাড্রেস করলেন, তার সাথে একটা জিনিস অ্যাড করব আমি। আচ্ছা। ঠোঁটের কোণে ঘা, যেটা ইমিউনোলজিকও হতে পারে, আর মোস্ট কমনলি যেটা হতে পারে
ভদ্রলোকের গলা শুনে মনে হলো বয়স্কদের কি হয়, দাঁত পড়ে যায়, দাঁত পড়ে গেলে ওপরের আর নিচের ঠোঁটটা ওভার ক্লোজার হয়ে যায়। ওভার ক্লোজার যখন হয় তখন এই জায়গাগুলো মুখের অ্যাঙ্গেলগুলোতে ক্র্যাক ডেভেলপ করে। আচ্ছা। যেহেতু ওনার সুগার আছে সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, অ্যাঙ্গুলার চিলাইটিস বলি আমরা, মোস্ট প্রবাবলি সেটাও হতে পারে ওনার, সেই সুগার পেশেন্ট। সেটা হতেই পারে, অর্থাৎ এটার একটা সমস্যা, এই সমাধানটা এরকমই। আচ্ছা ডক্টর মুখার্জি, এই যে বলছেন যে জিভ পরিষ্কার করে চিনি, এবার জিভের পরিষ্কারের পরে উনি পরিষ্কার বলছেন যে আমার এইরকম পাতলা স্তর পড়ছে, সেটা কি? জিভ পরিষ্কার করাটা বন্ধ করাটা হচ্ছে প্রথম কথা। এই যে জিভের উপরে একটা অদ্ভুত শব্দ এবং একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করে যে জিভ ছোলার ব্যাপারটা, ওটা ভারতবর্ষ ছাড়া পৃথিবীর খুব বেশি দেশে নেই। সুতরাং তাদের সবার জিভে কোনো কিছু রোগ হচ্ছে না যখন ওটা না ছোলা সত্ত্বেও, তাহলে এটা প্রমাণ হয় যে জিভ ছোলাটা ম্যান্ডেটরি নয়। জিভের ওপরে আমাদের কতগুলো প্যাপিলা বলে বস্তু থাকে, আপনিও জানেন, দেখলাম আপনি প্যাপিলারি বললেন একটা কিছু। সেই প্যাপিলার অনেকগুলো গ্রুপ, তার মধ্যে জিভের উপর যেগুলো সব থেকে বেশি থাকে সেগুলো তিন কোনার ফিলিফর্ম প্যাপিলা বলে। এই ফিলিফর্ম প্যাপিলাগুলোকে আমাদের শরীরের প্রায় সব জিনিসকে যেটাকে জবরদস্তি করবেন, বেশি কাজ করাবেন, সেটা একটু চেহারায় বেড়ে যায়। সেই ফিলিফর্ম প্যাপিলার হাইপারট্রফি হয়, অতিরিক্ত ঘষলে সেই ফিলিফর্ম প্যাপিলার হাইপারট্রফি হয়ে লম্বা লম্বা একটা লোমের মতো জিনিস তৈরি হয়, তার মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস কালচার হয়ে তখন ওইরকম একটা অদ্ভুত কার্ডি একটা কোটিং, সাদা রঙের, কখনো কখনো কালোও হতে পারে। আচ্ছা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে জিভ না ছুললেও চলবে, কিন্তু ওরাল হাইজিন কিন্তু আমাদের মেনটেন করতেই হবে। আজকে আমাদের একেবারে সময় শেষ হয়ে গেছে, সুস্বাস্থ্যের সময় এখন শেষ, আর এই অনুষ্ঠানটাই কিন্তু আগামীকাল পুনঃপ্রচারিত হবে সকাল 9টায়। ডক্টর মুখার্জি এবং ডক্টর চ্যাটার্জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।